কেন প্রথম অভিব্যক্তি প্রতারণা করে? প্রাথমিক ও সাম্প্রতিক প্রতিক্রিয়া। দুজন মানুষকে আপনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এলান ও বেন। একটুও না ভেবে সিদ্ধান্ত নিন কাকে আপনার পছন্দ। এলান স্মার্ট, পরিশ্রমী, উদ্যমী, জটিল, একরোখা ও হিংসুটে। বেন হিংসুটে, একরোখা, জটিল, উদ্যমী, পরিশ্রমী ও স্মার্ট। কার সাথে এলিভেটরে আটকে থাকতে আপনার ভালো লাগবে? বেশিরভাগ মানুষই এলানকে পছন্দ করবে, যদিও বর্ণনা দুটি একই। দুটি ভিন্ন চরিত্রকে বিশ্লেষণ করার সময় আপনার ব্রেন লিস্টের প্রথম বিশেষণগুলোকে গুরুত্ব দিয়েছে। অ্যালান স্মার্ট ও পরিশ্রমী, বেন হিংসুটে ও একরোখা। প্রথম বৈশিষ্ট্যগুলো বাকিগুলোকে প্রভাবিত করে। একেই প্রাথমিক প্রতিক্রিয়া বলে। প্রাথমিক প্রতিক্রিয়া যদি না থাকতো, তবে মানুষ এন্ট্রান্স হলকে বিলাসী উপাদানে সাজিয়ে রাখত না। আপনার লয়ার সুবিন্যস্ত একটি রুমে আপনার সাথে দেখা না করে ছেঁড়া সোফার উপর বসে কথা বলতে পছন্দ করত। এই প্রাথমিক প্রক্রিয়া বাস্তবসম্মত কিছু ভুলও করে। নোবেল লরেট ড্যানিয়েল ক্যানামেন বর্ণনা করেছেন, প্রফেসর হিসেবে প্রথম দিকে তিনি কিভাবে পরীক্ষাপত্রে গ্রেড দিতেন। বেশিরভাগ শিক্ষকের মতোই তিনি নম্বর দিতেন। অর্থাৎ যেসব ছাত্রছাত্রীরা প্রথম প্রশ্নের উত্তর নির্ভুলভাবে দিতে পারত, তারা তার প্রিয় হয়ে উঠত, আর তিনি বাকিদের উত্তরগুলোর ব্যাপারে সদয় থাকতেন। পরবর্তীতে ক্যাহনাম্যান এই প্রক্রিয়া বদলাতেন এবং প্রতিটি প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্নভাবে মূল্যায়ন করলেন। এভাবে তিনি প্রাথমিক প্রক্রিয়াকে অগ্রাহ্য করলেন। দুর্ভাগ্যবশত এই কৌশল সবসময় খাটে না। নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে আপনি তাকেই নির্বাচন করেন যার প্রাথমিক প্রকাশ সবচেয়ে ভালো হয়। সাধারণত আপনি সব প্রার্থীদের ক্রমিক অনুসারে বসান এবং একের পর এক সকলকে একই প্রশ্ন জিজ্ঞাসা করেন। ধরুন আপনি একটি কোম্পানির বোর্ডে আছেন। আলোচনার জন্য এমন একটি বিষয় আসলো যেটা আপনি কখনো ভেবে দেখেননি। এক্ষেত্রে আপনার শোনা প্রথম মতামতই পুরো বিষয়টি বিচারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। একই বিষয় আমাদের জন্যও প্রযোজ্য। আপনার মতামত শুনে তারা প্রভাবিত হবে। যদি আপনার কোনো মতামত থাকে, সেটি প্রকাশ করতে দ্বিধান্বিত হবেন না। এভাবে আপনি সহকর্মীদের প্রভাবিত করবেন আর নিজের পক্ষে আনবেন। যদি আপনি কমিটির চেয়ারপারসন হন, তবে সবসময় সদস্যদের মতামত নেবেন যাতে কেউ কোনো অন্যায় সুযোগ নিতে না পারে। প্রাথমিক প্রতিক্রিয়া একমাত্র অপরাধী নয়, বিপরীতার্থক সাম্প্রতিক প্রতিক্রিয়াও বিষয়। তথ্য যত বেশি সাম্প্রতিক, তত বেশি তা আমাদের মনে থাকে। এটা এজন্যই ঘটে কারণ আমাদের স্বল্পস্থায়ী স্মৃতির ফাইল ড্রয়ারের জায়গা খুব কমই থাকে। যখন নতুন কোনো তথ্য আসে, পুরনো তথ্য মুছে গিয়ে জায়গা করে দেয়। প্রাথমিক প্রতিক্রিয়া কখনো সাম্প্রতিক প্রতিক্রিয়াকে অতিক্রম করে যায়। যদি প্রকাশের উপর ভিত্তি করে আপনাকে কোনো দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, তবে প্রাথমিক প্রতিক্রিয়া ভিত্তি করে আপনি দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু যদি এই প্রকাশ কিছুদিন আগের হয়, তবে সাম্প্রতিক প্রতিক্রিয়া প্রভাব বিস্তার করে। যেমন কয়েক সপ্তাহ আগে আপনি যদি কোনো বক্তৃতা শুনেন, তবে তার প্রধান বিষয়গুলো প্রাথমিক প্রতিক্রিয়ার চেয়ে অনেক বেশি স্পষ্টভাবে মনে পড়বে। পরিশেষে, প্রথম এবং শেষ প্রকাশ প্রভাব বিস্তার করা মানে হলো বাকি অংশ স্যান্ডউইচ হিসেবে দুর্বল স্থান দখল করে। প্রাথমিক প্রতিক্রিয়ার ভিত্তিতে মূল্যায়ন করবেন না। নিশ্চয়তার সাথে বলতে পারি, এগুলো যে কোনোভাবে আপনাকে প্রভাবিত করবে। প্রতিটি বিষয়কে নিরপেক্ষভাবে যাচাই করার চেষ্টা করুন। এটি সহজ নয়, তবে কাজটি করা যায়। যেমন ইন্টারভিউ নেওয়ার সময় আমি প্রতি 5 মিনিটে একটি স্কোর লিখে রাখি আর পরে গড় হিসাব করি। ঠিক এইভাবেই আমি হ্যালো এবং গুড বাইয়ের মতো মধ্যমান হিসাব করি নিশ্চিন্তে। গৃহে নির্মাতাকে কেন হারানো যায় না? এখানে আবিষ্কৃত না হওয়ার লক্ষণ। আমার রান্নার দক্ষতা মোটামুটি মাঝারি মানের, আর আমার স্ত্রী সেটা জানে। মাঝে মাঝে আমি যা রান্না করি তা খেতে খারাপ লাগে না। কয়েক সপ্তাহ আগে আমি কিছু সামুদ্রিক মাছ কিনলাম। সসের একঘেয়েমি ভাব কাটানোর জন্য আমি হোয়াইট ওয়াইন, খাঁটি বাদাম, মধু, কমলার খোসার গুঁড়া, সুগন্ধি ভিনেগারের সাথে মিশিয়ে একটি নতুন সস বানালাম। এটি সামান্য খেয়ে আমার স্ত্রী ভাজা মাছ প্লেটের দিকে একদিকে রাখলো আর করুণ হেসে বাকি সস ফেলে দিল। পক্ষান্তরে আমার মনে হলো না সসটি এতটা খারাপ হয়েছে। আমি তাকে ব্যাখ্যা করে জানালাম যে কী দারুণ জিনিস সে মিস করেছে, কিন্তু তার মুখের ভঙ্গি একই থাকলো।
2 সপ্তাহ পর আমরা আবার সেই সামুদ্রিক মাছ খাচ্ছিলাম। এবার আমার স্ত্রী রান্না করলো। সে 2টো সস বানালো। প্রথমটা হলো তার চেষ্টাকৃত সফল বুর্স ব্ল্যাঙ্ক এবং অন্যটি হলো অভিজ্ঞ ফরাসি শেফের রেসিপি থেকে তৈরি। দ্বিতীয়টির স্বাদ খুবই বাজে। পরে সে স্বীকার করলো যে এটা ফরাসি রেসিপি ছিল না, সুইডেনের ছিল। 2 সপ্তাহ আগের আমার মাস্টারপিস। সে আমার ভণ্ডামি ধরে ফেলল। এখানে আমি আবিষ্কৃত 9 লক্ষণের শিকার ছিলাম, যা আমাদের নিজস্ব সৃষ্টিকে অপরিজীয় বলে ভাবায়। এই লক্ষণ আপনার নিজের সৃষ্টির প্রেমের ফাঁদে ফেলে দেয়। কেবল মাছের সসের ক্ষেত্রে নয়, সব ধরনের সমাধান, বাণিজ্যিক ধারণা এবং আবিষ্কারের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। কোম্পানিগুলো অনেক সময় বাইরের অনেক গুরুত্বপূর্ণ ধারণার চেয়ে নিজের ভাবনাকে অনেক বেশি গুরুত্ব দেয়। সম্প্রতি আমি এমন একটি কোম্পানির সিইওর সাথে লাঞ্চ করেছি যেটি হেলথ ইন্স্যুরেন্স ফার্মের সফটওয়্যার তৈরিতে দক্ষ। তিনি আমাকে বলেছিলেন যে সম্ভাব্য কাস্টমারের কাছে সফটওয়্যার বিক্রি করা কত কঠিন, যদিও সেবা, নিরাপত্তা এবং কর্মতৎপরতার দিক থেকে তার ফার্ম বাজারে সেরা। বেশিরভাগ কাস্টমার মনে করে যে 30 বছর আগে যে প্রক্রিয়া গ্রহণ করা হয়েছিল সেটিই সর্বোত্তম। আরেকজন সিইও আমাকে বললেন যে বিভিন্ন স্থান থেকে প্রস্তাবিত সমাধান গ্রহণের জন্য কোম্পানিরা হেডকোয়ার্টারের কর্মীদের বোঝানো কতটা কঠিন কাজ। মানুষ যখন একত্রিত হয়ে কোনো সমাধান খোঁজে এবং সকল মতামত মূল্যায়ন করতে যায়, এনআইএইচ লক্ষণ সেখানে প্রকট হয়। এভাবে দল দুভাগে বিভক্ত হয়ে যায়। প্রথম দল মতামত জানায়, দ্বিতীয় দল যাচাই করে। এরপর তারা অদল বদল হয়। দ্বিতীয় দল মত জানায় আর প্রথম দল যাচাই করে। আমরা অন্যদের মতের চেয়ে নিজের মতামতকে বেশি সফল বলে মনে করি। এই আত্মবিশ্বাস প্রতিযোগিতামূলক উদ্যোক্তা তৈরি করে, তবে অনেক সময় দুঃখজনক পরিস্থিতিও ডেকে আনে। এভাবেই সাইকোলজিস্ট ড্যান এরিলি এনআইএইচের সিনড্রোমের পরিমাপ করেছেন। নিউ ইয়র্ক টাইমসে তার ব্লগে এরিলি পাঠকদের বলেছেন যে 6টি সমস্যার সমাধান করতে, যেমন আইনের সাহায্য ছাড়া শহরের পানি অপচয় কিভাবে রোধ করা যায়। পাঠকেরা মতামত দেবে এবং প্রস্তাবিত সকল মতামতকে যাচাই করবে। তাদেরকে নির্দিষ্টভাবে বলতে হবে যে প্রতিটি মতামতের জন্য তারা কী পরিমাণ অর্থ এবং সময় বিনিয়োগ করবে। তাদের জবাবকে 50 শব্দের একটি তালিকার মধ্যে সীমাবদ্ধ করা হলো। প্রত্যেকেই কমবেশি একই রকম জবাব দিয়েছিল। এতটা সত্ত্বেও বেশিরভাগ মানুষ নিজেদের জবাবকে অন্যদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ন্যায্য হিসেবে বিবেচনা করেছে। সামাজিক স্তরে এনআইএইচ সিনড্রোমের পরিস্থিতি অনেক সিরিয়াস। আমরা বিচক্ষণ মতামতকে অগ্রাহ্য করি, কারণ এগুলো আমাদের সংস্কৃতি থেকে পাওয়া যায়। সুইজারল্যান্ডে যেখানে প্রতিটি রাষ্ট্র এর ক্ষমতা আছে, সেখানে একটি ছোট রাষ্ট্র কখনো মহিলাদের ভোটাধিকার সমর্থন করত না। এই আইন বদলানোর জন্য 1990 সালে ফেডারেল কোর্টের অনুমতি নেওয়া হয়েছিল, যেটা এনআইএইচের জ্বলন্ত একটি উদাহরণ। অথবা আধুনিক ট্রাফিক সিস্টেমের কথা ধরুন, যেটা 1960 সালে ব্রিটিশ ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়াররা ডিজাইন করেছিল আর সারা যুক্তরাজ্যে ব্যবহৃত হয়েছে। 30 বছর ধরে এই প্রক্রিয়া পূর্ণ দাপট এবং ক্ষমতার সাথে ব্যবহৃত হয়েছে, যতদিন না পর্যন্ত আমেরিকা এবং ইউরোপ মহাদেশে এটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে কেবল ফ্রান্সেই রয়েছে 30,000 রাস্তা, যার কৃতিত্ব অসাধারণ প্লেস ডে এল ইটালিয়ার ডিজাইনারদের করে দেওয়া। পরিশেষে আমরা আমাদের মতামতে আসক্ত হয়ে পড়ছি। এই নেশা কাটানোর জন্য মাঝে মাঝে এক ধাপ পিছিয়ে যান আর এর মান পরীক্ষা করুন। আপনার গত 10 বছরের ধারণার মধ্যে কোনটি চমৎকার ছিল সত্যিকার অর্থে? আপাত দৃষ্টিতে অসত্য থেকে কিভাবে লাভ করা যায়। কালো হাঁস। সকল হাঁস সাদা। শতাব্দী ধরে এই বক্তব্যটাই প্রচলিত ছিল। প্রত্যেক শুভ্র প্রজাতি একথা সমর্থন করে। ভিন্ন রঙের একটি হাঁস অচিন্তনীয়। 1697 সাল পর্যন্ত ব্যাপারটি তেমনই ছিল। যখন অস্ট্রেলিয়া ঘুরতে গিয়ে উইলিয়াম দ্য ব্লামিং জীবনে প্রথমবারের মতো কালো হাঁস দেখতে পেলেন, তখন থেকে এটি একটি অসম্ভবের প্রতীক হয়ে দাঁড়ালো। আপনি স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করেন। 1 বছরের মধ্যে ডাও জোন্স সামান্য বাড়ল এবং কমল। ধীরে ধীরে আপনি উত্থান পতনের সাথে পরিচিত হলেন।
এরপর হঠাৎ করে 1987 সালে 19 অক্টোবর স্টক মার্কেট 22% ঝপ করে নেমে গেল, কোনো সতর্কী বাণী ছাড়াই। নাসিম তালেবের ভাষায় এই ঘটনাকে কালো হাঁস বলে। কালো হাঁস এমন একটি অচিন্তনীয় বিষয় যা আপনার জীবন, পেশা, কোম্পানি এবং দেশকে প্রভাবিত করতে পারে। ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের কালো হাঁস রয়েছে। উল্কাপাত, ক্যালিফোর্নিয়ার সোনা আবিষ্কার, সোভিয়েত ইউনিয়নের ধস, ট্রানজিস্টরের আবিষ্কার, ইন্টারনেটের ব্রাউজার, মিশরের স্বৈরশাসক মোবারকের পতন বা বিরোধী কারো উত্থান আপনার জীবনকে পুরোপুরিভাবে পাল্টে দিতে পারে। এগুলি হলো কালো হাঁস। চিন্তা করে দেখুন, আমেরিকার প্রাক্তন ডিফেন্স সেক্রেটারি ডোনাল্ড রামসফেল্ডের কোন জিনিস আপনার পছন্দ ছিল, কিন্তু 2002 সালের প্রেস কনফারেন্সে আশ্চর্য স্বচ্ছতার সাথে তিনি এক দার্শনিক ভাবনা প্রকাশ করেছিলেন যখন তিনি বলেছিলেন, কিছু জিনিস আমরা জানি, জানা বিষয়, কিছু জিনিস আমরা জানি না, অজানা, আর কিছু জিনিস নিজেরাই জানি না যেগুলো আমাদের জানা নেই। বিশ্ব ব্রহ্মাণ্ড কত বড়? ইরানের কি আণবিক অস্ত্র রয়েছে? ইন্টারনেট আমাদের স্মার্ট বানাচ্ছে নাকি বোকা? এগুলো অজানা। অনেক চেষ্টার পর একদিন হয়তো আমরা এগুলো জবাব দিতে পারবো। 10 বছর আগে ফেসবুক আসক্তির ব্যাপারে কেউ ধারণাও করতে পারেনি। এটি একটি কালো হাঁস। কালো হাঁস কেন গুরুত্বপূর্ণ? যত বেশি অদ্ভুত বলে মনে হয় তত বেশি ঘন ঘন ঘটছে এবং তত বেশি ফলপ্রসূ হয়ে উঠছে। যদিও আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতেই থাকি, অনেক সময় কালো হাঁস আমাদের সবচেয়ে ভালো প্ল্যানগুলোকে নষ্ট করে দেয়। ক্ষতিপূরণের দুর্বলতা এবং অসঙ্গতি একত্রিত হয় আর অপ্রত্যাশিত ফল বয়ে আনে। কারণ আমাদের ব্রেন এমনভাবে তৈরি যে স্বীকার করতেও একত্রিত হতে আমাদের সাহায্য করে। প্রস্তুত যুগের দিকে তাকালে দেখা যায় কোনো কিছুকেই আমাদের কাছে অসাধারণ লাগতো না। যে হরিণ আমরা ধরতাম সেটি কখনো দ্রুত, কখনো ধীরে চলতো, কখনো সে একটি মোটা কিংবা কখনো রুগ্ন, সব কিছু একটি স্থিরতাকে কেন্দ্র করে ঘুরত। বর্তমানের কথা আলাদা। এক লাফে নিজের আয়কে আপনি 10,000 গুণ বাড়াতে পারেন। কেবল লরি পেইজ, উসাইন বোল্ট, জর্জ সরোস, জে.কে. রাউলিং কিংবা বেনোকে জিজ্ঞাসা করেন। এই ধরনের ভাগ্যবানদের আগে দেখা যায়নি। এত বড় আকৃতিও অচেনা ছিল। ইতিহাসের সাম্প্রতিক সময়ে এসব সম্ভব হয়েছে, সেই সাথে আমাদের সমস্যাও বেড়েছে। যেহেতু সম্ভবত শূন্যের নিচে নামতে পারে না আর আমাদের চিন্তাধারায় ভুল করার প্রবণতা রয়েছে, আপনার বোঝা উচিত যে সব কিছুর সম্ভাবনা শূন্যের উপরে থাকে। কাজেই কী করা যায়? এমন পরিস্থিতি তৈরি করুন যাতে ইতিবাচক কালো হাঁসে চড়া যায়। শিল্পী, আবিষ্কারক বা ব্যবসায়ী হয়ে উঠুন, তবে মানসম্মত পণ্য নিয়ে। যদি আপনি সময় বিক্রি করেন, যেমন কর্মী, ডেন্টিস্ট কিংবা সাংবাদিক, তবে আপনি বৃথাই অপেক্ষা করেছেন। কিন্তু আপনি যদি এমনই থাকতে চান, তবে চারপাশের নেতিবাচক কালো হাঁসকে এড়িয়ে যান, অর্থাৎ ঋণমুক্ত থাকুন। আপনার সঞ্চয়কে সুরক্ষিত স্থানে বিনিয়োগ করুন আর মানসম্মত জীবনযাপন করুন। আপনার বিশাল কোনো সুযোগ আসুক বা না আসুক, কিছু যায় আসে না। জ্ঞান স্থানান্তরযোগ্য নয়, রাজত্ব নির্ভরতা। পরিচ্ছন্ন ভাবনা নিয়ে বই লিখতে গেলে অনেক লাভ হয়। বাণিজ্যিক নেতা এবং বিনিয়োগকারীরা আমাকে অনেক বক্তৃতা দেওয়ার জন্য ডাকে। মূলত এটি তাদের দুর্বল বিবেচনা। বই তুলনামূলকভাবে সস্তা। একটি মেডিকেল কনফারেন্সে আমার সাথে নিম্নলিখিত ঘটনাটা ঘটেছিল। আমি মূলধারার প্রত্যাখ্যানের ব্যাপারে বলছিলাম আর মেডিকেলের একটি উদাহরণ দিয়ে বর্ণনা দিচ্ছিলাম। 40 বছর বয়স্ক রোগীদের ক্ষেত্রে বুকের ব্যথা হার্টের সমস্যার সাথে ইঙ্গিত হতে পারে বা মানসিক যন্ত্রণারও কারণ হতে পারে। মানসিক যন্ত্রণা থেকে অনেক বেশি পরিমাণে হয়, কাজেই রোগীকে প্রথমে সেটাই পরীক্ষা করা উচিত। এই কথাগুলো যুক্তিসঙ্গত ছিল আর সব ডাক্তাররা প্রথম অবস্থাতেই বুঝে গেল। কিন্তু যখন অর্থনীতি থেকে উদাহরণ দিতে গেলাম, বেশিরভাগই অস্থির হয়ে উঠল। একই ঘটনা ঘটল যখন আমি বিনিয়োগকারীদের সামনে বলতে গেলাম। যদি আমি অর্থনৈতিক উদাহরণের সাথে প্রবণতাগুলো বিশ্লেষণ করি, বেশিরভাগই দ্রুত বোঝা যায়। যখন আমি জীববিদ্যার উদ্ধৃতি দেই, অনেকেই তাকিয়ে থাকে। পরিশেষে অন্তর্জ্ঞান এক ক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রে সহজে যায় না। এই ফলাফলকে বলা হয় রাজত্ব নির্ভরতা। 1990 সালে হ্যারি ম্যাকউইজ তার পোর্টফোলিও নির্বাচন সূত্রের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। এতে একটি পোর্টফোলিও ঝুঁকি নেয়া এবং লাভ আদায় করার সবচেয়ে উন্নত প্রক্রিয়ার বিশদ বিবরণ রয়েছে।
মার্কুইজের নিজের পোর্টফোলিওর বিষয় যখন আসলো, তখন তিনি তার সঞ্চয়ের বন্টন স্টকে এবং বন্ডে কত পরিমাণ করবেন। তিনি 50/50 বন্টনে আগ্রহী হলেন, অর্ধেক শেয়ারে অর্ধেক বন্ডে। নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তি নিজস্ব ক্ষেত্রে তার অসাধারণ প্রক্রিয়া ব্যবহার করতে পারলেন না, রাজস্ব নির্ভরতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি প্রাতিষ্ঠানিক বিশ্ব থেকে ব্যক্তিগত বিশ্বে জ্ঞান স্থানান্তর করতে ব্যর্থ হলেন। আমার এক দুঃসাহসী বন্ধু, যে খালি হাতে ছোটোখাটো পর্বতে উঠে যায় আর উইংস্যুট নিয়ে নেমে পড়ে, গত সপ্তাহে আমাকে বলছিল ব্যবসা শুরু করা কেন বিপজ্জনক, দেউলিয়া হওয়া অসম্ভব একটি ব্যাপার। আমি বললাম, ব্যক্তিগতভাবে মরে যাওয়ার চেয়ে দেউলিয়া হতে পছন্দ করব আমি। সে আমার যুক্তিকে সমর্থন করল না। একজন লেখক হিসেবে আমি বুঝতে পারি যোগ্যতা স্থানান্তর করা কতটা কঠিন। আমার জন্য উপন্যাসের প্লট সাজানো এবং চরিত্র নির্মাণ করা অত্যন্ত সহজ। একটি ফাঁকা শূন্য পৃষ্ঠা আমাকে কখনো নিরুৎসাহিত করে না, কিন্তু একটি শূন্য অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে গল্পটি হবে ভিন্ন। ইন্টেরিয়র ডেকোর করতে বললে আমি ঘন্টার পর ঘন্টা পকেটে হাত রেখে রুমটিতে দাঁড়িয়ে থাকব। আমার মাথায় কোনো ধারণাই আসবে না। রাজত্ব নির্ভরতার কারণে ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। একটি সফটওয়্যার কোম্পানি একজন সফল সেলসম্যানকে নিয়োগ দিল। এই নতুন পরিস্থিতি তার মেধাকে আহত করল। সেলসের দক্ষতাকে পণ্য থেকে সার্ভিসে নিয়ে যাওয়ার জন্য দুরূহ হয়ে উঠল। ছোট গ্রুপের সমান যে উপস্থাপক ভালো বলতে পারে, 100 জন দর্শকের সামনে সে বিব্রত হতে পারে। কিংবা একজন মেধাবী ব্যবসায়ীকে যদি আচমকা সিইওতে উন্নীত করা হয়, তার কৌশলগত ত্রুটি থাকবেই। মার্কুইজের উদাহরণে আমরা দেখেছি পেশাগত দক্ষতা বাস্তব জীবনে স্থানান্তর করা কতটা কঠিন। আমি এমন সিইওদের চিনি যারা অফিসে বেশ আকর্ষণীয় চরিত্র এবং ঘরে অসহায়। একইভাবে বলা যায়, ডাক্তারদের মতো সিগারেট খেতে অন্য পেশার মানুষদের খুব কমই দেখা যায়। পুলিশ অফিসাররা নিজেদের ঘরে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়। সাহিত্য সমালোচক উপন্যাসের কম রিভিউ পায়। ডাক্তারদের দাম্পত্য জীবন তাদের ক্লায়েন্টের চেয়ে অনেক বেশি দুর্বল হয়। গণিতের প্রফেসর পার্সি ডায়াকনিস এই গল্পটি বলেছেন। কয়েক বছর আগে আমি ভেবেছিলাম স্ট্যানফোর্ড থেকে হার্ভার্ডে যাওয়া আমার উচিত হবে কিনা। আমি অসংখ্যবার আলোচনা করে বন্ধুদের বিরক্ত করে ফেলেছি। অবশেষে একজন আমাকে বলল, তুমি হলে আমাদের নেতৃত্বস্থানীয় সিদ্ধান্তদাতা। তোমার উচিত ব্যয় এবং লাভের একটি লিস্ট তৈরি করা আর প্রত্যাশিত সুবিধাগুলোকে হিসাবের চেষ্টা করা। কিছু না ভেবে আমি বললাম, স্যান্ডি, আমি সিরিয়াস। যে ক্ষেত্রে আপনি দক্ষ, সেক্ষেত্রে অন্য স্থানে স্থানান্তর করা কঠিন, বিশেষত প্রাতিষ্ঠানিক থেকে ব্যক্তি জীবনে, সূত্র থেকে বাস্তবতায় স্থানান্তর করা কষ্টকর। এই বইয়ের ক্ষেত্রে সেটি সত্যি। এই বইয়ের জ্ঞানগুলো আপনার জীবনে প্রয়োগ করা কঠিন, এমনকি লেখক হিসেবে স্থানান্তর প্রমাণ করাও কঠিন। বইয়ে যারা স্মার্ট, তারা চাইলেই রাস্তায় স্মার্ট হতে পারে না। সহমতের অতিকথা, মিথ্যা ঐকমত্যের প্রতিক্রিয়া। আপনি কোনটি পছন্দ করেন, 1960-এর সঙ্গীত না 1980-এর সঙ্গীত? সাধারণ মানুষরা এই প্রশ্নের কী জবাব দেবে বলেও আপনার মনে হয়? বেশিরভাগ মানুষ অন্যের পছন্দকে সমর্থন করবে। যদি তারা 1960-এর গান ভালোবাসে, তবে অন্যরাও স্বতঃস্ফূর্তভাবে সেটাই বলবে। একই সত্য 1980-এর বেলায়ও সমান। আমরা সাধারণত অন্যদের সাথে একতা রাখতে চাই, বিশ্বাস করি যে তারাও আমাদের মতো ভাবে এবং অনুভব করে। এই প্রবণতাকে মিথ্যে ঐকমত্যের প্রতিক্রিয়াও বলে। স্ট্যানফোর্ডের সাইকোলজিস্ট লি রস 1977 সালে বিষয়টি নিয়ে ভেবেছিলেন। তিনি জোতে খাও স্লোগান লিখে একটি স্যান্ডউইচ বোর্ড তৈরি করেছিলেন এবং নির্বাচিত ছাত্রদের ডেকে বলেছিলেন 30 মিনিটের জন্য এটি পড়তে। তারা দেখতে চেয়েছিল আর কতজন ছাত্র এই কাজে এগিয়ে আসে। যারা স্বেচ্ছায় বোর্ড পড়ার জন্য ঘোষণা দিয়েছিল, তারা ভেবেছে বেশিরভাগ 62% ছাত্রছাত্রীরা তাদের সাথে একমত হবে। পক্ষান্তরে যারা বোর্ড পরিধান করতে ভদ্রভাবে নিষেধ করেছে, তারা বিশ্বাস করেছে যে বেশিরভাগ ছাত্রছাত্রী 67% বিষয়টিকে হাস্যকর মনে করবে। উভয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা নিজেদেরকে জনপ্রিয় দলের একটি অংশ হিসেবে কল্পনা করেছে। মিথ্যা ঐকমত্যের প্রক্রিয়ার দল এবং রাজনৈতিক বিষয়ে প্রভাব বিস্তার করে তাদেরকে জনপ্রিয় ওঠানামা করে। গ্লোবাল ওয়ার্মিং হলো একটি সুস্পষ্ট উদাহরণ। এই বিষয়টিকে আপনি যত জটিলভাবেই ভাবুন না কেন, আপনি বিশ্বাস করেন যে বেশিরভাগ মানুষই আপনার পক্ষ নেবে।
একইভাবে রাজনৈতিক নেতারা যখন নির্বাচনের ব্যাপারে আস্থাশীল হয়, এটা কোনো অর্থহীন প্রত্যাশা নয় যে তারা তাদের জনপ্রিয়তাকে অতি মূল্যায়ন করে। শিল্পীদের অবস্থা আরও করুন। ৯৯% নতুন প্রজেক্টের ক্ষেত্রে তারা ভেবে নেয় যে আগের চেয়ে তারা বেশি সফল হবে। এটি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি পুরোপুরি বিশ্বাস করেছিলাম যে আমার উপন্যাস মেরিনি দারুণ সফলতা লাভ করবে, কিন্তু সেক্ষেত্রে হয়নি। আমি অন্তত বিশ্বাস করেছিলাম যে পুরনোগুলোর মতোই ভালোই হয়েছে এবং সেগুলো চলেছে বেশ। কিন্তু জনগণের মতামত ছিল ভিন্ন এবং আমি ভুল প্রমাণিত হলাম। মিথ্যা ঐকমত্যের প্রতিক্রিয়া। বাণিজ্যিক বিশ্বে একই রকম চলতে থাকে, আর অ্যান্ড ডিপার্টমেন্টে তাদের পণ্যকে উন্নত ভেবেছে বলে জনগণও তাই ভাববে না। প্রযুক্তিবিদরা কোম্পানির দায়িত্বে থাকলে বেশি সমস্যা তৈরি হয়। আবিষ্কারকরা নিজেদের পণ্যের প্রেমে পড়ে যায় আর ভুলবশত বিশ্বাস করে যে এগুলো কাস্টমারদেরও মন জয় করবে। অন্য কারণেও ভুল ঐকমত্যের প্রতিক্রিয়া আকর্ষণীয়। অন্যরা যদি আমাদের সাথে একমত না হয়, আমরা তাদের অস্বাভাবিক বলি। রসের গবেষণা এর সাথে সম্পৃক্ত। যেসব ছাত্রছাত্রীরা স্যান্ডউইচ বোর্ড পড়েছিল তারা অন্যদের ভেবেছিল বেরসিক, আর যারা পড়েনি তারা এদের ভেবেছে নির্বোধ এবং মনোযোগী শিকারী। আপনার হয়তো সামাজিক প্রবণতার কথা মনে আছে। সেই ধারণাই অধিকতর ভালো। বেশিরভাগ মানুষই সেটা করে থাকে। মিথ্যা ঐকমত্যের প্রতিক্রিয়া কি নিরূপণ করা যায়? না। সামাজিক প্রমাণ হলো টিকে থাকার একটি বিবর্তনমূলক কৌশল। মিথ্যা ঐকমত্যের প্রতিক্রিয়ার সাথে বাহ্যিক প্রভাব জড়িত নেই, তবু এর সামাজিক কার্যক্রম এখনও আছে। সেজন্য বিবর্তন একে বাদ দেয়নি। আমাদের ব্রেন সত্যকে চেনার জন্য তৈরি হয়নি, বরং এর লক্ষ্য হলো অনেক বেশি উৎপাদন পেছনে ছেড়ে যাওয়া। যারা সাহসী এবং সমস্তার মিথ্যা ঐকমত্যের প্রতিক্রিয়াকে ধন্যবাদ। তারা ইতিবাচক আকর্ষণ তৈরি করে এবং বিশাল অঙ্কের সম্পদ আকর্ষণ করে, আর এইভাবেই তাদের জিনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়ার সুযোগ বৃদ্ধি করে। সন্দেহবাদীদের যৌন আবেদন কম থাকে। পরিশেষে খেয়াল রাখুন যে আপনার দৃষ্টিভঙ্গি যেন মানুষকে বিরক্ত না করে। এর চেয়ে বড় কথা, যারা ভিন্ন রকম ভাবে তাদেরকে কখনো বোকা ভাববেন না। তাদের অবিশ্বাস করার আগে নিজের ধারণাকে প্রশ্ন করুন। আপনি সবসময় সঠিক ছিলেন। ইতিহাসের মিথ্যাচার। ৩৯ বছর বয়সী দুর্বল এবং চিন্তামগ্ন উইনস্টন স্মিথ মিনিস্ট্রি অফ ট্রুথে কাজ করেন। তার কাজ হলো পুরনো পত্রিকার আর্টিকেল এবং ডকুমেন্টগুলো গুছিয়ে রাখা, যাতে নিত্য নতুন উন্নতির সাথে সংযোগ রক্ষা করা যায়। তার কাজটি গুরুত্বপূর্ণ। অতীতের পানে তাকিয়ে নির্দোষিতার মাথা তৈরি করা এবং সরকারের ক্ষমতা টিকিয়ে রাখতে সাহায্য করা। জর্জ অরওয়েলসের ক্লাসিক ১৯৮৪-তে যেমনটি রয়েছে ঠিক তেমনটি ঐতিহাসিক ভ্রান্ত উপস্থাপনা আজও রয়েছে, আর বেশ ভালোভাবেই রয়েছে। আপনি সামান্য বিস্মিত হলেও উইনস্টন কিন্তু আপনার মাথায় ঘুরছে। আরও খারাপ ব্যাপার হলো, অরওয়েলসের উপন্যাসে সে ইচ্ছার বিরুদ্ধে কষ্ট করেছিল আর ধীরে ধীরে সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। কিন্তু আপনার ব্রেনে সে বেশ দক্ষতার সাথে এবং ইচ্ছা এবং লক্ষ্য অনুসারে কাজ করেছে। সে আপনার স্মৃতিকে এত সহজ এবং চমৎকারভাবে পাঠ করে যাচ্ছে যে আপনি নিজেও সেভাবে লক্ষ্য করেননি। নির্ভরযোগ্য উইনস্টন আপনার পুরনো ভুলগুলোকে ধ্বংস করে দিচ্ছে। সেগুলো যখন একের পর এক অদৃশ্য হয়ে গেল, আপনি বিশ্বাস করতে শুরু করলেন যে সবসময় আপনি সঠিক ছিলেন। ১৯৭৩ সালে আমেরিকার রাজনৈতিক বিজ্ঞানী গ্রেগরি থাকুন্স ড্রাগের বৈধতা জাতীয় বিতর্কিতে এবং রাজনৈতিক বিষয় নিয়ে মতামত জ্ঞাপনের জন্য ৩,০০০ মানুষকে আহ্বান করলেন। তাদের প্রতিক্রিয়া পুরোপুরি সম্মত থেকে একেবারে সম্মত নয় পর্যন্ত ছিল। ১০ বছর পর তিনি আবার একই বিষয়ে তাদেরকে ডাকলেন এবং জানতে চাইলেন অতীতে তারা কী জবাব দিয়েছিল। ফলাফল ১৯৭৩-এ যে মতামত দিয়েছিল সেটা তাদের তেমন বদলায়নি, তবে তাদের প্রকৃত প্রতিক্রিয়া ছিল একদম আলাদা। অবচেতন মনে অতীতকে বর্তমানের সাথে মেলাতে গিয়ে আমরা নিজেদের ভুলের প্রমাণকে গোপন করে ফেলি। এটি বিচক্ষণতার একটি কৌশল, কারণ আমরা যত কঠিন মানুষই হই না কেন, ভুল স্বীকার করাটা একটি সহজ কাজ নয়। যখনই বুঝতে পারি যে আমাদের ভুল হয়েছে, আনন্দের কিছু অংশ কি কমে যায় না? এই ধরনের আচরণ এই নিশ্চয়তা দেয় যে একই ভুল আমরা দ্বিতীয়বার করব না, আর পরবর্তীতে সতর্ক পদক্ষেপ নেব। কিন্তু সব সময় ব্যাপারটিকে এভাবে দেখা যায় না। এর মানে কি এই যে আমাদের ব্রেন নিখুঁত এবং সুগভীর কোনো স্মৃতিকে ধারণ করে না? নিশ্চয়ই না।
মোটের উপর আপনার পার্টনারের সাথে কবে দেখা হয়েছে সেই মুহূর্তটি আপনি ছবির মতো মনে করতে পারবেন। 2001-এর 11ই সেপ্টেম্বর নিউ ইয়র্কে যখন আতঙ্কবাদী হামলা হলো, তখন ঠিক সেই সময় আপনি কোথায় ছিলেন পরিষ্কার মনে আছে আপনার, তাই না? আপনার কার সাথে কবে কথা হয়েছিল এবং কেমন লেগেছিল সেটাও মনে করতে পারবেন। 9/11-এর স্মৃতি যথেষ্ট পরিষ্কার এবং নিখুঁতভাবে মনে আছে আপনার। সাইকোলজিস্টরা একে ফ্ল্যাশ বাল্ব সিটি বলে থাকে। মনে হয় এগুলো ছবির মতো স্থির, আসলে তা নয়। ফ্ল্যাশ বাল্ব স্মৃতি অন্যান্য স্মৃতির মতোই ত্রুটিযুক্ত। এগুলো পুনর্নির্মাণের ফসল। সুদক্ষ বিজ্ঞানী উলরিচ নেইজার এগুলোকে গবেষণা করেছেন। 1986 সালের চ্যালেঞ্জার বিস্ফোরণের পরদিন তিনি তার ছাত্রদের বলেছিলেন যে সেই বিষয়ে তাদের প্রতিক্রিয়ার খুঁটিনাটি বর্ণনা দিয়ে রচনা করতে। 3 বছর পর তিনি সবার ইন্টারভিউ নিলেন। 7% কম ডেটা নতুনভাবে যুক্ত হলো। মূলত 2/3 পয়েন্টে 50% স্মৃতি ভুল ছিল, আর 25% ছাত্রছাত্রী একটি স্মৃতিও মেলাতে পারল না। নেইজার একটি পেপার তুলে নিলেন এবং লেখিকার হাতে দিলেন। সে বলল, এটা আমার হাতের লেখা, কিন্তু আমি এসব লিখিনি। প্রশ্ন হলো, বাল্ব স্মৃতি কেন এরকম বাস্তব দেখায়? আমরা এখনও জানি না। এভাবে ভাবাটাই নিরাপদ যে আমাদের অর্ধেক স্মৃতি ভুল। ফ্ল্যাশ বাল্ব স্মৃতির সাথে মিলেমিশে আমাদের সকল স্মৃতি ধোঁয়াশে হয়ে যায়। সেগুলোর প্রতি আমাদের বিশ্বাস ক্ষতিকর নয়। অপরাধী শনাক্ত করার ব্যাপারে প্রত্যক্ষ সাক্ষীর ব্যাপক ব্যবহারের কথা ধরুন। অতিরিক্ত কোনো তদন্ত ছাড়া এই ধরনের সাক্ষ্য গ্রহণ করা মূলত অর্থহীন। যদিও সাক্ষী বেপরোয়া বলে যে অপরাধীকে দেখলে তারা খুব সহজে চিনতে পারবে। ফুটবল টিমের সাথে কেন নিজের সম্পৃক্ততা খোঁজেন? দলীয় এবং নির্দলীয় প্রবণতা। যখন আমি ছোট ছিলাম, গতানুগতিক শীতকালীন রোববারের চিত্র এমনই ছিল। পরিবারের সবাই টিভির সামনে বসে স্কি রেস দেখত। আমার বাবা মা সুইস স্কিয়ারদের জন্য খুব খুশি হতো এবং আমাকেও খুশি হতে বলতো। আমি বিষয়টি বুঝতাম না। প্রথমত, 2টি প্ল্যাঙ্ক নিয়ে কেন পর্বতে চড়তে যেতে হতো? যখন 3টি বল লাফালাফি করতে করতে প্রত্যেকে 100 ফুট গিয়ে থামতো, তখন মনে হতো যে এক পায়ের উপর যেন পাহাড়ে লাফাচ্ছে। দ্বিতীয়ত, 1 সেকেন্ডের 100 অংশ কীভাবে হিসেব করা যায়? স্বাভাবিকভাবে মনে হয় যে কোনো মানুষের তফাৎ যদি এত কম থাকে তবে তারা নিশ্চয়ই খুব ভালো স্কিয়ার। তৃতীয়ত, কেন আমি সুইস স্কিয়ারদের জন্য আনন্দিত হব? আমি কি তাদের কারোর সাথে যুক্ত? আমার তা মনে হতো না। এমনকি আমি এটাও জানতাম না যে তারা কী চিন্তা করে বা পড়ে। আর তাছাড়া আমি যদি সুইস বর্ডারের কাছাকাছি থাকতাম তবে আমি তাদের পাশাপাশি অন্য দলের জন্য একইভাবে আনন্দ হতাম। প্রশ্ন হলো, কোনো খেলোয়াড়, টিম, কোনো কোম্পানি বা কোনো রাষ্ট্রের পক্ষ থেকে কি ত্রুটিপূর্ণ ভাবনার পর্যায়ে পড়ে? হাজার হাজার বছর পূর্বে বিবর্তনবাদ প্রতিটি আচরণগত বৈশিষ্ট্যের আকৃতি দিয়েছে, এমনকি যে কোনো দলের প্রতি আকর্ষণের ব্যাপারেও। অতীতে দলীয় সদস্য হওয়া খুব জরুরি ছিল। কেবলমাত্র নিজেকে নিয়ে থাকা একটি অসম্ভব বিষয় ছিল। মানুষ যখন সম্প্রীতি গড়ে তুলতে শুরু করলো, বাকিরা তাদের অনুসরণ করলো। দলের বিপরীতে ব্যক্তির কোনো সুযোগ থাকলো না। যে ব্যক্তি দলের সদস্যপদ হারাতো সে কেবল দল থেকে নয়, গোত্র থেকেও বহিষ্কৃত হতো। অবাক হওয়ার কিছুই নেই যে আমরা এমনই সামাজিক জীব, আর আমাদের পূর্বপুরুষরাও এমন ছিল। সাইকোলজিস্টরা নানা দলের কার্যকারিতা তদন্ত করেছেন। এগুলোকে দলীয় এবং নির্দলীয় প্রবণতায় ভাগ করা যায়। প্রথমত, অল্প কয়েকজনকে নিয়ে অনেক সময় দল তৈরি হয়। খেলায় সম্পৃক্ত, জন্মস্থানের সাথে যুক্ত এবং ব্যবসা ক্ষেত্রে যেখানে আপনি কাজ করেন সেখানে দল হতে পারে। বিষয়টি পরীক্ষা করার জন্য ব্রিটিশ সাইকিয়াট্রিস্ট হেনরি তাসফেল দলের মধ্যে অপরিচিত কিছু লোক ঢুকিয়ে কয়েন টস করেছিলেন যে কারা কোন দলে যেতে চায়। তিনি একটি দলের সদস্যদের সাথে এটি করেছিলেন, কারণ তারা সবাই নির্দিষ্ট ধরনের আর্ট পছন্দ করত। ফলাফল ছিল বিস্ময়কর। যদিও তারা অপরিচিত ছিল, তারা উদ্দেশ্যহীনভাবে দল তৈরি করেছিল, আর তারা আর্ট বুঝত না। দলের সদস্যরা তাদেরকে অনেক বেশি ইতিবাচক মনে করল। দ্বিতীয়ত, দলের বাইরের লোকদের ওরা যত না তার চেয়ে অনেক বেশি সমমানের মনে হয়। এদেরকে নির্দলীয় সমমনা প্রবণতা বলে। একগুঁয়েমি এবং সম্মানবোধ এখানেই জন্ম নেয়। আপনি কখনো লক্ষ্য করেছেন যে সায়েন্স ফিকশন মুভিগুলোতে কেবল মানুষদেরই বিভিন্ন রকম কালচার থাকে, এলিয়েনদের নয়? তৃতীয়ত, যদি কখনো একই রকম মূল্যবোধের ভিত্তিতে দল গঠন করা হয়, সদস্যরা তাদের নিজেদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে সমর্থনের অভাবও প্রত্যক্ষ করে।
বিশেষত ব্যবসার ক্ষেত্রে এই ধরনের বিচ্ছিন্নতা খুবই বিপজ্জনক। এতে করে অখ্যাত প্রতিষ্ঠানের প্রতি অন্ধত্ব জন্ম নিতে পারে। পরিবার সদস্যরা একে অন্যের সাহায্য করলে সেটা সহজবোধ্য। যদি আপনার প্রাপ্তির অর্ধেক আপনি ভাই বোনদের সাথে শেয়ার করেন, স্বাভাবিকভাবে আপনি তাদের মঙ্গল চান। কিন্তু একই অনুভূতি অনেক সময় রক্ত সম্পর্কীয় নয়, এমন ক্ষেত্রেও দেখা যায়। এই ধরনের অনুভূতি অনেক সময় মারাত্মক বিপর্যয় ডেকে আনে। কোনো দলের জন্য জীবন বিসর্জন দেয়াকে যুদ্ধে যাওয়া বলা হয়। এটি কাকতালীয় নয় যে মাতৃভূমি বন্ধন তৈরি করে, আর এটি আকস্মিকও নয় যে মিলিটারি ট্রেনিং সৈনিকদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবে। পরিশেষে বৈদেশিক যে কোনো কিছুর প্রতি উন্নাসিকতা এবং অপছন্দ করা হচ্ছে আমাদের জৈবিক প্রতিক্রিয়া। যে কোনো দলের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা হলো হাজার বছর ধরে আমাদের টিকে থাকার কৌশল। খুব বেশি না হলেও আমাদের দৃষ্টিভঙ্গিতে দলীয় হস্তক্ষেপ থাকবেই। আপনাকে কি কখনো যুদ্ধ পাঠানো উচিত? আর আপনি যদি রাজি না থাকেন, মরুভূমিতে চলে যান। ঝুঁকি এবং অনিশ্চয়তার তফাৎ এবং অনিশ্চয়তাকে পছন্দ। 2টি বাক্স। একটা বাক্সে 100টি বল, 50টি লাল এবং 50টি কালো। বি বাক্সে 100টি বল রয়েছে, কিন্তু আপনি জানেন না যে কয়টি লাল এবং কয়টি কালো। না দেখে আপনি যদি যে কোনো বাক্স থেকে একটি লাল তুলে আনেন, $100 পাবেন। কোন বাক্সটি আপনি বেছে নেবেন, এ নাকি বি? বেশিরভাগই এ বেছে নেবে। একই বাক্সগুলো ব্যবহার করে আবার খেলা যাক। এইবার একটি কালো বল তুলতে পারলে আপনি $100 পাবেন। এবার আপনি কোনটি নেবেন? আপনি হয়তো পুনরায় এ বেছে নেবেন, কিন্তু এটি অযৌক্তিক। প্রথম রাউন্ডে আপনি ভেবে নিয়েছেন যে বি বাক্সে হয়তো লাল কম পরিমাণে আর কালো বেশি পরিমাণে রয়েছে, কাজেই যুক্তি অনুযায়ী আপনার বিতে যাওয়া উচিত। উদ্বিগ্ন হবেন না, আপনি একাই এই ভুল করবেন না, সবাই করে। আপনার ফলাফলকে হার্ভার্ডের প্রাক্তন সাইকোলজিস্ট ড্যানিয়েল এরিসবার্গের নাম অনুসারে এলসবার্গ প্যারাডক্স বলা হয়। পরবর্তীতে তিনি পেন্টাগনের টপ সিক্রেট পেপার গ্রেস প্রেসের সামনে তুলে ধরেছিলেন, ফলে প্রেসিডেন্ট নিক্সনের পতন হয়। এলসবার্গ প্যারাডক্স প্রমাণ করে আমরা অজানা জিনিসের চেয়ে সম্ভাবনাকে বেশি পছন্দ করি। তখন আমরা ঝুঁকি এবং অনিশ্চয়তার বিষয়ে আসি, তখন তাদের মধ্যকার তারতম্য লক্ষ্য করি। ঝুঁকি মানে হলো সম্ভাবনাগুলো পরিচিত, অনিশ্চয়তা মানে হলো সম্ভাবনাগুলো অপরিচিত। ঝুঁকির উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিয়ে বলবেন যে জুয়া খেলবেন কি না। অনিশ্চয়তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। ঝুঁকি এবং অনিশ্চয়তা হচ্ছে কাপুচিনো এবং লটে মাচিয়ান্টোর মতন। আপনি ঝুঁকির হিসাব করতে পারেন, তবে অনিশ্চয়তা নয়। ঝুঁকির 300 বছরের পুরনো বিজ্ঞানকে পরিসংখ্যান বলে। অনেক প্রফেসর পরিসংখ্যান নিয়ে ভেবেছেন, কিন্তু অনিশ্চয়তার উপর কোনো বই প্রকাশিত হয়নি। এই জন্য আমরা ব্যর্থ শব্দটিকে ঝুঁকির কাতারে ফেলার চেষ্টা করি, কিন্তু এটি যথার্থ নয়। 2টি উদাহরণ দেওয়া যাক। একটি মেডিকেলে যেখানে থেকে এটি কার্যকর, অন্যটি অর্থনীতি থেকে। পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, আমাদের শারীরিক গঠনও প্রায় একই রকম। আমাদের উচ্চতা কেউ 100 ফুট লম্বা হয় না, এবং বয়স কারো 10,000 বছর বাঁচে কিনা প্রায় একই। বেশিরভাগই 2টি চোখ, 4টি হাড় বাল্ব এবং 32টি দাঁত রয়েছে। অন্য প্রজাতির কাছে আমরা হোমোজিনিয়াস নামে পরিচিত। এই জন্য রোগ ব্যাধিগুলোও প্রায় একই রকম। ক্যান্সারের মৃত্যু ঝুঁকি 30%। পক্ষান্তরে নিম্নোক্ত ধারণাটি অর্থহীন যে আগামী 5 বছরে ইউরোর মূল্য হ্রাস হওয়ায় 30% সম্ভাবনা রয়েছে। কেন? অর্থনীতি অনিশ্চয়তার ভিত্তিতে তৈরি। এখানে কোটি রকম তুলনামূলক মুদ্রা নেই, যেগুলোর ইতিহাস আমরা আগে থেকে হিসাব করতে পারি। ঝুঁকি এবং অনিশ্চয়তার তারতম্য থেকে লাইফ ইন্স্যুরেন্স এবং ক্রেডিট ডিফল্ট সোয়াপের তফাৎটুকু বোঝা যায়। ক্রেডিট ডিফল্ট সোয়াপ হলো নির্দিষ্ট ঘাটতির বিপরীতে একটি ইন্স্যুরেন্স পলিসি, যা কোম্পানি দেয়ার ক্ষমতা রাখে না। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা ঝুঁকি হিসাব করতে পারি, ক্রেডিট ডিফল্ট সোয়াপের ক্ষেত্রে আমরা অনিশ্চয়তায় ভুগি। এই দ্বন্দ্ব 2008 সালে অর্থনৈতিক মন্দাভাব সৃষ্টি করেছিল। যখন আমরা শুনি যে মুদ্রাস্ফীতির ঝুঁকি বা আমাদের সার্বভৌমত্বের ঝুঁকি এক্স বা ওয়াই, তখন আমরা উদ্বিগ্ন হই। দ্রুত বিচার কার্যকে অগ্রাহ্য করার জন্য আপনি অনিশ্চয়তাকে সহ্য করতে শিখুন। এটি বেশ কঠিন কাজ, যেটাকে সক্রিয়ভাবে প্রভাবিত করা যায় না। আপনার ব্রেনের একটি অংশ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রেনের মাঝখানে বাদাম আকৃতির একটি অংশ আপনার স্মৃতি এবং আবেগকে নিয়ন্ত্রণ করে।
সেই কার্যকারিতার ভিত্তিতে নির্ভর করবে অনিশ্চয়তা সহ্য করা কতটা কঠিন বা সহজ। আপনার রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি। অনিশ্চয়তাকে যত বেশি সহ্য করতে পারবেন, তত বেশি বিচক্ষণতার সাথে ভোট দিতে পারবেন। আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিরও আংশিক সমর্থন গুরুত্বপূর্ণ। কেউ যদি স্পষ্টভাবে কিছু চিন্তা করতে চায়, ঝুঁকি এবং অনিশ্চয়তার পার্থক্য তাকে অবশ্যই বুঝতে হবে। স্পষ্ট সম্ভাবনা আমরা সামান্য কিছু ক্ষেত্রে দেখতে পাই, ক্যাসিনো, কয়েন টস এবং সম্ভাব্য টেক্সট বুকে। অনেক সময় আমরা মারাত্মক অনিশ্চয়তায় পড়ে যাই। একে ধীর পদক্ষেপে বরণ করতে শিখুন। কথিত মর্যাদার সাথে কেন সম্পৃক্ত থাকেন? ত্রুটির প্রতিক্রিয়া। একদিন আমি রেস্টুরেন্টে এক ওয়াইনের পুরো লিস্ট চেক করলাম। ইরোলেগাই, হার্শ লেভেল, সুসুমানিয়ালো। আমি মোটেই বিশেষজ্ঞ নই, তবে এতটুকু বলতে পারি একজন স্টুয়ার্ড এই নামগুলো উচ্চারণ করে তার দক্ষতা দেখায়। শেষের পৃষ্ঠায় আমি কিছু মূল্যহ্রাস দেখতে পেলাম। আমাদের ফ্রেঞ্চ হাউস ওয়াইন, রিজার্ভ দ্য পেট্রন, বোরগানিয়া, $52। আমি তখনই ওটা অর্ডার করলাম। ধরে নিলাম স্বাদ খারাপ হবে না। কয়েক বছর ধরে আমার একটি আইফোন আছে। এতে অনেক রকম সুবিধা রয়েছে, যেমন ডাটা ব্যবহার, অ্যাপের শ্রেণীবিন্যাস, ফোনের গোপনীয়তা রক্ষা, এমনকি ক্যামেরার শব্দ কত জোরে হবে সেটাও ঠিক করা আছে। এর মধ্যে আমি কি সেট করেছি আপনি ধারণা করতে পারছেন নিশ্চয়ই? একটিও নয়। আমার পছন্দের ক্ষেত্রে আমি টেকনিক্যাল চ্যালেঞ্জ মোকাবেলা করি না, বরং আমি তথাকথিত ত্রুটির প্রতিক্রিয়ার আরেক শিকার। ত্রুটি সংশোধনের বিষয়টি আমার কাছে নরম বালিশের মতো মনে হয়, যেখানে শুয়ে পড়তে ভালো লাগে। আমি যেমন ওয়াইন হাউস এবং ফ্যাক্টরি সেলফোন এর বিষয়টি পছন্দ করি, অনেক মানুষ স্ট্যান্ডার্ড অপশন পছন্দ করে, যেমন ক্যাটালগ, ভিডিও এবং বিজ্ঞাপনে নতুন গাড়িকে একটি নির্দিষ্ট রঙে দেখানো হয়। যদিও এই গাড়ি বিভিন্ন রঙে প্রচুর পরিমাণে পাওয়া যায়, অতীতেও যারা এই গাড়ি কিনেছে তাদের হারের চেয়ে এই নির্দিষ্ট রঙের ক্রেতার হার অনেক বেড়ে যায়। তারা নির্দিষ্ট রঙটাকে পছন্দ করে। অর্থনীতিবিদ রিচার্ড থেলার ও প্রফেসর কাস সাসল্যান্ড তাদের নার্ডস বইয়ে সরকার কীভাবে তাদের নাগরিকদের স্বাধীনতা অঘোষিতভাবে সীমাবদ্ধ করে দেয় সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। কর্তৃপক্ষ কেবল কয়েকটি অপশন ঘোষণা করবে, সেই সাথে সিদ্ধান্তহীন মানুষদের সাথে সবসময় একটি বিকল্প থাকবে। নিউ জার্সি এবং পেনিসিলভেনিয়ায় তাদের অধিবাসীদের এই প্রক্রিয়ার দুটো কার ইন্স্যুরেন্স পলিসি উপস্থাপন করেছে। প্রথম পলিসিতে অপেক্ষাকৃতভাবে সস্তা, তবে দুর্ঘটনা ঘটলেও কিছু ক্ষতিপূরণ এখানে অগ্রাহ্য করা হবে। নিউ জার্সি এটাকে স্ট্যান্ডার্ড অপশন বলে ঘোষণা দিল, আর বেশিরভাগ মানুষ খুশি মনে কিনে নিল। পেনিসিলভেনিয়ার দ্বিতীয় পলিসিকে স্ট্যান্ডার্ড বলা হলো, আর সেখানে বেস্ট সেলার তালিকায় এটি চলে আসলো। ফলাফল ছিল লক্ষণীয়। বিশেষত দুই দেশের রাষ্ট্রের ড্রাইভাররা যা দিল আর পেল তার মধ্যে বিশেষ কোনো তফাৎ খুঁজে পাওয়া গেল না। কিংবা নিজের পরীক্ষাটি লক্ষ্য করুন। একবার অর্গান ডোনেটরের সংখ্যা কমে গেল। মাত্র 40% লোক এতে সম্মত ছিল। বিজ্ঞানী এরিক জনসন এবং ড্যান গোল্ডস্টেইন লোকদের জিজ্ঞাসা করল, মৃত্যু পরবর্তী অঙ্গ দান করতে কারা পছন্দ করে না। এতে দাতার সংখ্যা 40% থেকে বেড়ে 80%-এর উপরে চলে গেল। স্বেচ্ছা এবং অনিচ্ছার মধ্যে কতটা পার্থক্য! ত্রুটির প্রতিক্রিয়া তখন সচল হয় যখন কোনো স্ট্যান্ডার্ড অপশন উল্লেখ করা হয় না। সেই ক্ষেত্রে আমরা কথিত মর্যাদাকে গুরুত্ব দেই। মানুষ চেনা জিনিসের প্রতি আগ্রহী থাকে। নতুন কিছু চেষ্টা করা বা পুরনো জিনিস পরীক্ষা করার কথা বললে আমরা বেশ রক্ষণশীল হয়ে উঠি। এমনকি পরিবর্তন লাভজনক হলেও পুরনোতে মেতে থাকি। যেমন অ্যাকাউন্ট স্টেটমেন্ট মেইল করার জন্য আমার ব্যাংক বার্ষিক 60% ফি নির্ধারণ করেছে। স্টেটমেন্ট অনলাইনে ডাউনলোড করে নিলে এই অর্থ আমি বাঁচাতে পারি। যদিও এই ব্যয়বহুল সার্ভিস আমাকে বছরে অনেক বছর ধরে বিরক্ত করছে, তবুও আমি এখন তার হাত থেকে মুক্তি পাইনি। এই কথিত মর্যাদার প্রবণতা কোথা থেকে এলো জানেন? পুরোপুরি সুযোগ লাভের ক্ষেত্রে ক্ষতির অনীহা একটি ভূমিকা পালন করে। খেয়াল করুন যে একই পরিমাণ অর্থ লাভ করলে আমরা যতটা খুশি হই, হারালে তার চেয়ে দ্বিগুণ মন খারাপ করি। প্রাইভেট হোক বা প্রফেশনাল, যে কোনো ক্ষতি আমাদের কাছে দ্বিগুণ ভারী মনে হয়। তাই সেই ধরনের লেনদেনকে আমরা সমূহ ক্ষতি বলে ধরে নিই। ত্রুটির প্রতিক্রিয়া এবং কথিত মর্যাদার প্রবণতা থেকে বোঝা যায় যে চলমান পরিস্থিতির দিকে আমাদের ঝোঁক প্রবল। সেটা যদি অসুবিধাজনক হয় তবুও।
ত্রুটি বিন্যাসকে বদলাতে পারলে মানুষের আচরণকেও বদলানো যাবে। গভীর দার্শনিক আলাপে আকৃষ্ট করার মতো আমার ডিনারের এক সঙ্গীকে বললাম, কিছু গোপন ত্রুটিমুক্ত ধারণার জন্যই আমরা হয়তো দীর্ঘ জীবনযাপন করি। কিছুক্ষণ পর সে জবাব দিল, হয়তো এর উন্নয়নের জন্য আরও কিছু সময় দরকার। শেষ সুযোগ কেন আমাদের আতঙ্কিত করে? অনুতাপের ভয়। দুটি গল্প। এই কোম্পানিতে পলের কিছু শেয়ার রয়েছে। কয়েক বছর ধরে সে শেয়ারগুলো বিক্রি করে বি কোম্পানিতে শেয়ার কেনার কথা ভাবছে। শেষ পর্যন্ত সে পারল না। আজ সে জানালো সে যদি কাজটি করত তবে $1200 বেশি পেত সে। দ্বিতীয় গল্প। জর্জের শেয়ার ছিল বি কোম্পানিতে। শেয়ারগুলো বিক্রি করে সে এ কোম্পানিতে সে শেয়ার কিনল। আর আজ সে জানলো যে শেয়ারগুলো বিক্রি না করলে আজ তার বাড়তি $1200 থাকতো। কার অনুতাপ বেশি? অনুতাপ হলো ভুল সিদ্ধান্ত নেওয়ার অনুভূতি। আপনি আশা করেন যে কেউ যেন আপনাকে দ্বিতীয়বার সুযোগ দেয়। যদি প্রশ্ন করা হয় দুজনের মধ্যে কার বেশি খারাপ লেগেছে, 8% বলবে পল এবং বাকিরা 92% নির্বাচন করবে জর্জকে। কেন? বলতে গেলে পরিস্থিতিটা একই। পল এবং জর্জ দুজনই দুর্ভাগা। ভুল স্টক বেছে নিয়েছিল এবং একই পরিমাণ টাকা হারিয়েছে। কেবল পার্থক্য হলো পলের শেয়ার এতে ছিল এবং জর্জ বি ছেড়ে এতে এসে কিনেছে। পল ছিল নিষ্ক্রিয় আর জর্জ সক্রিয়। পল বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করছে যারা দীর্ঘদিন টাকা এক জায়গায় ফেলে রাখে। জর্জ ছিল ব্যতিক্রমধর্মী। মনে হয় যে যারা অন্যদের অনুসরণ করে না তাদের অনুতাপ বেশি হয়। সবসময় এমন না যে কাজ করলেই অনুতাপ বেশি হয়। অনেক সময় কাজ না করলেও স্বাতন্ত্র্য তৈরি হয়। একটি উদাহরণ দিলাম, এক পুরনো পাবলিশিং হাউস ই-বুক না ছাপানোর সিদ্ধান্তে অটল রইল। বই ছাড়া হবে কাগজে। মালিকানা দাবি করবে আর সেই ঐতিহ্যে তিনি অনড়। এর কিছুদিন পর 10 জন পাবলিশার দেউলিয়া হয়ে গেল। তাদের মধ্যে 9 জন ই-বুক প্রচলনের চেষ্টা করেছিল এবং ব্যর্থ হয়েছে। চূড়ান্ত শিকার ছিল সাধারণ কাগজের পাবলিশার। সিদ্ধান্তের জন্য কার অনুতাপ বেশি হবে আর কে বেশি সহানুভূতি পাবে? একদম ঠিক, নির্লিপ্ত অভিযোগকারী। ড্যানিয়েল ক্যানম্যানের বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো এর একটি উদাহরণ দেই। যে কোনো প্লেন ক্র্যাশের পর আমরা এমন একটা অভাগার গল্প শুনি যার আগে বা পরে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে শেষ মুহূর্তে বুকিং ক্যান্সেল হয়ে যায়। যেহেতু সে ব্যতিক্রম, তার জন্য অন্যান্যদের থেকে হতভাগা প্যাসেঞ্জার যারা প্রথম থেকে বুকিং দিয়েছিল তাদের চেয়ে বেশি সহানুভূতিশীল হই। অনুতাপের ভয় আমাদের একরকম অযৌক্তিক আচরণ করায়। আমরা হৃৎপিণ্ডের পিত্তথলিতে ভয়াবহ অনুভূতিকে ফাঁকি দেওয়ার জন্য আমরা রক্ষণশীল আচরণ করি, যাতে বেশিরভাগ মানুষ থেকে বিচ্ছিন্ন না হই। কেউ এদিকে অগ্রাহ্য করতে পারে না, এমনকি সর্বোচ্চ আত্মবিশ্বাসী ব্যবসায়ীও নয়। পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর ডিসেম্বর 31 তারিখ তারা সকল বোঝা থেকে খুশি মনে মুক্ত হয় এবং অন্যদের সাথে মিশে যায়। সেই দিন হচ্ছে তাদের পারফরমেন্স রিভিউ পাওয়ার দিন। একইভাবে অনুতাপের ভয় আপনাকে সেসব জিনিস থেকে মুক্ত হতে বাধা দেবে যেগুলো আপনার আর প্রয়োজন নেই। ছেঁড়া টেনিস শুগুলো আবার লাগানো যেতে পারে ভেবে আপনি সেগুলো ফেলে দিতে ভয় পান। অনুতাপের ভয় আরও বেশি ভয়াবহ হয় যখন তার সাথে শেষ সুযোগের কোনো অফার থাকে। একজন সাফারি ব্রশিয়ার প্রতিজ্ঞা করেছিল বিলুপ্ত হওয়ার আগে গন্ডার দেখার শেষ সুযোগ। যদি এর আগে একবারও তা দেখার কথা ভাবেনি, তবে আজ কেন তানজানিয়া উড়ে যাবেন? এটা অযৌক্তিক। ধরুন একটি ঘর বানানোর স্বপ্ন আপনার অনেক দিনের। জমি কমে যাচ্ছে, সামান্য আর কয়েকটি প্লট ফাঁকা আছে মাত্র। প্রথমে 3টি, এরপর 2টি, আর এখন মাত্র 1টি বাকি। এটি আপনার শেষ সুযোগ। এই ভাবনা আপনার মাথায় ঘুরতে লাগলো এবং চড়া মূল্যে আপনি শেষ প্লটটি কিনে নিলেন। অনুতাপের ভয় আপনাকে ভাবতে বাধ্য করেছে যে এটাই শেষ সুযোগ। যদিও বাস্তবে রিয়েল এস্টেট সারাক্ষণ প্লট নিয়ে বসে থাকে। সম্পদের বেচাকেনা কখনো থেমে থাকে না। শেষ সুযোগ আমাদেরকে আতঙ্কিত করে তোলে এবং অনুতাপের ভয়ে চরম উত্তেজিত করে তোলে। চোখের দেখা কিভাবে আমাদেরকে অন্ধ করে দেয়। মুখ্য প্রতিক্রিয়া। ভাবুন যে গত কয়েক মাস ধরে ম্যারিজুয়ানার বিষয়টি মিডিয়ায় বেশ প্রভাব ফেলছে। টেলিভিশনে সেবনকারী, গুপ্ত উৎপাদক এবং ব্যবসায়ীদের দেখাচ্ছে। ট্যাবলেট প্রতিক্রিয়ায় 12 বছর বয়স্ক নেশাখোর মেয়ের ছবি দিচ্ছে। মানসম্মত পত্রিকাগুলো ডাক্তারি অভিমত প্রকাশ করছে আর সেই বিষয়ে সামাজিক এমনকি দার্শনিক মতামতের প্রতি আলোকপাত করছে।
মারিজুয়ানা সবার মুখে মুখে। এক মুহূর্তের জন্য ধরে নিন যে ধূমপান ড্রাইভিংয়ে কোনো প্রভাব ফেলে না। যেমন সড়ক দুর্ঘটনা যেমন ঘটে, ড্রাইভাররাও প্রায়ই এতে ধ্বংসগ্রস্ত হয় কাকতালীয়ভাবে। কার্ট একজন স্থানীয় সাংবাদিক। এক সন্ধ্যায় তিনি খুব দ্রুত ড্রাইভ করে দুর্ঘটনার স্থান থেকে ফিরে যাচ্ছিলেন। একটি কারে গাছের গুঁড়িতে লেগে গেছে। যেহেতু স্থানীয় পুলিশের সাথে কার্টের সম্পর্ক ভালো, তিনি জেনেছেন যে কারের পিছনের সিটে মারিজুয়ানা পাওয়া গেছে। তিনি দ্রুত নিউজ রুমে ঢুকলেন আর হেডলাইন লিখলেন, মারিজুয়ানা আরেক মোটর সাইকেল আরোহীর প্রাণ নিল। উপরোক্ত ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে মারিজুয়ানা এবং কার অ্যাক্সিডেন্টের পরিসংখ্যানগত সম্পর্ক শূন্য। কাজেই কার্টের হেডলাইন আর কোথাও দেখা গেল না। মূলত তিনি মুখ্য প্রতিক্রিয়ার ফাঁদে পড়েছেন। মুখ্য মানে হলো প্রধান ফিচার, এত স্পষ্ট এবং উজ্জ্বল কিছু যা আপনার চোখে পড়বে। মুখ্য প্রতিক্রিয়া স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মনোযোগ কেড়ে নেয়। যেহেতু মারিজুয়ানা এই দুর্ঘটনার একটি মুখ্য ফিচার, কার্ট বিশ্বাস করে যে দুর্ঘটনার জন্য মারিজুয়ানাই দায়ী। কয়েক বছর পর কার্ট বাণিজ্যিক প্রতিনিধি হলেন। এক অন্যতম বৃহৎ কোম্পানি কেবল ঘোষণা দিল যে একজন মহিলা সিইও হতে যাচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। কার্ট ল্যাপটপ খুলে টাইপ করতে লাগলো, মহিলা খুব সহজে পদটি পেয়ে গেছেন কারণ তিনি নারী। সত্যি বলতে কি, প্রমোশনের সাথে লিঙ্গের কোনো সম্পর্ক নেই, বিশেষ করে পুরুষরা যেখানে বেশিরভাগ পদ অধিকার করে রেখেছে। নেত্রী হিসেবে মহিলারা এতটা গুরুত্বপূর্ণ হলে অন্যান্য কোম্পানিগুলোও তাদের প্রমোশন দিত। কিন্তু এই সংবাদের গল্পে লিঙ্গ হলো মুখ্য ফিচার, আর তাই এই খবরটি গুরুত্ব পেল না। কেবল সাংবাদিকরাই মুখ্য প্রতিক্রিয়ার শিকার হয় না, আমরা সবাই হই। দুজন লোক ব্যাংক ডাকাতি করলো আর অল্প সময়ের মধ্যে ধরাও পড়ল। জানা গেল সে যে একজন নাইজেরিয়ান। যদি কোনো বিশেষ গোত্রের লোক ব্যাংক ডাকাতির জন্য দায়ী নয়, এই মুখ্য ঘটনাটি আমাদের ভাবনাকে নাড়া দিল। আমরা ভাবলাম বেআইনি অনুপ্রবেশের ঘটনা। যদি আর্মেনিয়ায় কোনো ব্যক্তি ধর্ষণ করে, আমরা আর্মেনিয়ার হওয়ার দায় চাপিয়ে দিই, যদিও আমেরিকান তার মধ্যে আরও অনেক বিষয় রয়েছে। শত্রুতার জন্ম বেশি। বেশিরভাগ ইমিগ্রেন্ট লোকেরা যে আইনসম্মত জীবনযাপন করে সেটা আমরা ভুলে যাই। আমরা সবসময় অনাকাঙ্ক্ষিত ব্যতিক্রমকে স্মরণ করি, সেগুলো মূলত মুখ্য। কাজেই বহিরাগতরা যদি কোথাও কেউ জড়িত থাকে, প্রথমেই নেতিবাচক ধারণা মনে আসে। মুখ্য প্রতিক্রিয়া কেবল অতীতের বিষয়কে কেবল ব্যাখ্যা করি কীভাবে সেটা নয়, কীরকম ভবিষ্যতের কল্পনা করি সেটাকেও প্রভাবিত করে। ড্যানিয়েল ক্যানামেন আর তার সহকারী গবেষক অ্যামোস টিভার্সকে বলেছেন যে ভবিষ্যৎবাণী করার সময় আমরা মুখ্য তথ্যের উপর বেশি জোর দেই। এজন্য বিনিয়োগকারীরা গুরুত্বপূর্ণ তথ্যের চেয়ে উত্তেজনাকর সংবাদের প্রতি বেশি আকৃষ্ট থাকে। এমনকি পেশাজীবী গবেষকরাও সবসময় মুখ্য প্রক্রিয়াকে অগ্রাহ্য করতে পারে না। পরিশেষে আমরা কীভাবে চিন্তা এবং কাজ করি তার উপর মুখ্য তথ্যের উপর যথেষ্ট প্রভাব রয়েছে। আমরা গুপ্ত ধীরে উন্নতি অলাভজনক বিষয়কে পরিহার করি। অনিয়মের অন্ধত্বের শিকার হবেন না। অস্বাভাবিক ফায়ার ইঞ্জিনের লাল জ্যাকেটের প্রচ্ছদ একটি বইকে বেস্ট সেলার বানায়। প্রচ্ছদের কারণে বইটার সাফল্যের দিকে আপনার প্রবল ঝোঁক চাপে। এমন করবেন না। দৃশ্যত স্বচ্ছ বিশ্লেষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যথেষ্ট মানসিক শক্তি সঞ্চয় করুন। অর্থ কেন নগ্ন নয়? ঘরোয়া অর্থের প্রতিক্রিয়া। 1980 সালে বড় ঝড়ো একটি হাওয়ার দিন। ভেজা পাতাগুলো রাস্তার পাশে পড়েছিল। বাইক চালাতে চালাতে খেয়াল করলাম যে আমার পায়ে একটা অদ্ভুত পাতা লেগে আছে। এটা বেশ বড় বাদামি রঙের। যখন আমি নিচু হলাম, টের পেলাম যে 500 সুইস ফ্র্যাঙ্কের একটি বিল এটি। সেই সময় আমার $250 সমমান। হাই স্কুলের একটি ছাত্রের বিরাট সৌভাগ্য। এই টাকা কিছুক্ষণ আমার পকেটে থাকলো। এর মধ্যে আমি ডিস্ক ব্রেক এবং সেখানকার গিয়ার লাগানো অন্যতম সেরা বাইকের কথা ভেবে ফেলেছি। মজার ব্যাপার হলো, আমার পুরনো বাইকও বেশ ভালো চলে। স্বীকার করছি, তখনও আমি ভেবে চলেছি। প্রতিবেশীদের ঘাস কেটে আমি কয়েকশো ফ্র্যাঙ্ক আয় করেছি। কিন্তু কষ্টে উপার্জিত অর্থ, এই অর্থকে তেমন অহংকারী কাজে ব্যবহার করার কথা চিন্তাই করিনি। বড়জন মাঝে মাঝে মুভি দেখতে গিয়েছি। আমি বুঝতে পারলাম যে আমার আচরণ কতটা অযৌক্তিক হয়ে গেছে। মোটের টাকা মানেই টাকা, কিন্তু একে আমরা সেভাবে দেখি না। টাকা নগ্ন নয়, এটি আবেগপ্রবণ কাপড়ে টাকা ঢাকা থাকে। 2টি প্রশ্ন। আপনি 1 বছর কঠোর শ্রম দিয়েছেন। 12 মাস পর আপনার অ্যাকাউন্টে $20,000 বাড়ল। আপনি কি করবেন? ব্যাংকে রেখে দেবেন?
বিনিয়োগ করবেন, রান্নাঘরের মেরামত করবেন, নাকি বিলাসতরীতে ঘুরতে যাবেন? বেশিরভাগ মানুষের মতো ভাবলে আপনি যে কোনো প্রথম 3টা করবেন। দ্বিতীয় প্রশ্ন, লটারিতে আপনি যদি $20,000 পেলেন, টাকাটা দিয়ে আপনি কি করবেন? কোনটাকে বেছে নিন বলুন তো? বেশিরভাগ মানুষ শেষের 2টি অপশনকে বেছে নেবে, আর এভাবেই তারা ভুল চিন্তা করে। আপনি নিজের মতো কিছু করতে পারেন। $20,000 এখনও $20,000ই আছে। এই ধরনের বিভ্রান্তি আমরা ক্যাসিনোতেও দেখি। এক বন্ধু রুলেট টেবিলে $1,000 রাখলো আর হেরে গেল। এই ব্যাপারে জানতে চাইলে সে বলল, আমি আসলে $1,000 হারিনি, এই টাকা আমি আরও আগে আয় করেছিলাম। কিন্তু টাকার অঙ্ক তো একই। সে হেসে বলল, আমার জন্য নয়। যেই টাকা আমরা উপার্জন করি তাকে আমরা অর্থ হিসেবে গণ্য করি, উত্তরাধিকার সূত্রে বা অন্য উপায়ে প্রাপ্ত অর্থকে গুরুত্ব দেই না। অর্থনীতিবিদ রিচার্ড থ্যালার একে ঘরোয়া অর্থের প্রতিক্রিয়া বলে ডেকেছেন। এর জন্য আমরা অনেক সময় বড় ধরনের ঝুঁকি নেই, আর এটাই কারণ যে অনেক লটারি বিজেতারা যথেষ্ট করুণ পরিণতির দিকে এগিয়ে যায়। সেই করুণ আচরণ, কিছু জিতো আর কিছু হারো, সত্যিকার ক্ষতি হিসেবের ক্ষেত্রে একটি দুর্বল পদক্ষেপ। থ্যালার তার দলকে দুভাগে ভাগ করেছেন। প্রথম দল জানে যে তারা $30 জিতেছে আর নিম্নলিখিত কয়েন টসে অংশ নিতে পারে। যদি টেইল হয় তারা $9 জিতবে, যদি হেড হয় তারা $9 হারবে। 70% ছাত্র সেই ঝুঁকি নেওয়াটা পছন্দ করলো। দ্বিতীয় দল জানলো যে তারা কিছুই জিতেনি, কিন্তু তারা $30 পেতে পারে বা কয়েন টসে অংশ নিতে পারে। আর যারা হেড হলে তারা $21 পাবে এবং টেইল হলে $39। দ্বিতীয় দল রক্ষণশীল ভূমিকা পালন করে। 43% ছাত্র জুয়া খেলতে রাজি হলো, যদিও প্রত্যাশিত অঙ্ক দুটোর ক্ষেত্রেই সমান, $30। মার্কেটিং কলাকৌশল যারা তৈরি করে তারা ঘরোয়া অর্থের প্রতিক্রিয়ার গুরুত্ব বুঝতে পারে। আপনি সাইন আপ করলেই অনলাইন জুয়ার সাইটগুলোতে $100 পুরস্কার দেয়। আবেদনপত্র পূরণ করলেই ক্রেডিট কার্ড কোম্পানিগুলো একই অফার দেয়। ফায়ার ক্লাবে যোগ দিলে এয়ারলাইন্স এবং কয়েক হাজার মাইল আপনাকে উড়িয়ে আনে। অনেক বেশি কল করলে ফোন কোম্পানিগুলো ফ্রি কলের সুযোগ দেয়। ঘরোয়া অর্থের প্রতিক্রিয়া থেকে কুপন প্রক্রিয়ার জন্ম। পরিশেষে, টাকা জিতলে বা কোনো ব্যবসা আপনাকে ফ্রি কিছু দিলে সতর্ক হবেন। সেই অর্থ আপনাকে হয়তো সুদসহ ফেরত দিতে হবে। তথাকথিত ফ্রি টাকার শরীর থেকে প্রলুব্ধকারী কাপড়টি খুলে ফেলুন। কর্মীদের গিয়ারে এটি রাখুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখুন বা নিজের কোম্পানিদের ফেরত দিন। নববর্ষের প্রতিজ্ঞা কেন কাজ করে না? স্থগিতকরণ। এক বন্ধু, এক লেখক যে জানে যে ভাবাবিক কী করে বাক্যে ব্যবহার করতে হয়। আসুন তাকে শিল্পী বলে ডাকি। প্রতি 7 বছরে 100 পৃষ্ঠার বই লেখে। প্রতিদিন 2 লাইন করে ছাপানো সম্মান তার কার্যক্রম। এত দুর্বল সৃজনশীলতার ব্যাপারে জানতে চাইলে সে বলে, লেখার চেনা গবেষণা অনেক বেশি আনন্দদায়ক। তাই সে তার ডেস্কে বসে যাকে আর ঘন্টার পর ঘন্টা দুর্বোধ্য সব বইয়ের পাতলা ওল্টায় ওয়েভে। সাংস্কৃতিক এবং বিস্তৃত কোনো গল্প নিয়ে গবেষণার আশায়। একদিন সে যথার্থ অনুপ্রেরণা পেল, নিজেকে বোঝালো যে মুড ঠিক না হওয়া পর্যন্ত শুরু করা উচিত নয়। দুর্ভাগ্যবশত সঠিক মুড একটি বিরল ঘটনা। আরেক বন্ধু গত 10 বছর ধরে প্রতিদিন ধূমপান বন্ধ করার চেষ্টা করছে। প্রতিদিন সিগারেট তার জন্য শেষ টান। আর আমি ট্যাক্স রিটার্ন 6 মাস ধরে আমার ডেস্কে পড়ে আছে, পূর্ণ হওয়ার আশায়। আমি এখনও আশা করছি যে ওগুলো স্বেচ্ছায় পূরণ হবে। স্থগিতকরণ হলো অপ্রিয়, কিন্তু জরুরি কাজগুলো বিলম্বিত করার ঝোঁক। জিমের কষ্টকর ব্যায়াম, সস্তা ইন্স্যুরেন্স পলিসি বদলানো, ধন্যবাদ সংক্রান্ত চিঠিপত্র, এমনকি নতুন বছরের হিসাবের ক্ষেত্রেও তাই। স্থগিতকরণ হলো বোকামি, কারণ কোনো কাজই আপনা আপনি হয় না। আমরা জানি যে এই কাজগুলো লাভজনক, তবুও কেন আমরা এগুলোকে পেছনে ফেলে রাখি? কারণ বীজ বপন এবং ফসল ফলনের মধ্যে সময়ের একটি ব্যবধান থাকে। সাইকোলজিস্ট রয় বিডমিস্টার একটি চমৎকার গবেষণায় প্রমাণ করেছেন যে সময়ের মধ্যে বন্ধন করতে যথেষ্ট মানসিক শক্তির প্রয়োজন হয়। তিনি ছাত্রদের একটি ওভেনের সামনে দাঁড় করালেন যেটাতে চকলেট কুকি বানানো হচ্ছিল। এর মজাদার সুগন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছিল। তিনি 1 প্লেট মূলা ওভেনের পাশে রাখলেন আর ছাত্রদের বললেন, যত খুশি খেতে। তারপর তিনি ছাত্রদের 30 মিনিটের জন্য সেই রুমে রেখে গেলেন। ছাত্রদের দ্বিতীয় দলটিকে তিনি ইচ্ছে মতো কুকি খেতে দিলেন।
এরপর দুইটি দলকে একটি কঠিন অঙ্ক করতে দিলেন। যাদেরকে কুকি খেতে নিষেধ করেছিলেন তারা অঙ্ক শেষ করতে বাকি দলের চেয়ে দ্বিগুণ সময় নিল। আত্মনিয়ন্ত্রণের সময় তাদের মানসিক শক্তি শুকিয়ে গিয়েছিল, যেটা অঙ্কের জন্য প্রয়োজন। ইচ্ছা শক্তি হচ্ছে ব্যাটারির মতো, যদি এটি ব্যবহৃত হয় তবে ভবিষ্যতের জন্য জমা থাকে না। এটি হলো মৌলিক অন্তর্ধান। আত্মনিয়ন্ত্রণ ঘড়ির মতো চলতে পারে না, এটি পূর্ণ হতে সময় লাগে। সুখবর হলো একে অর্জন করার জন্য আপনার রঙের সুগার ঠিক করুন এবং বিশ্রাম নিন। যদিও পর্যাপ্ত পরিমাণে খাবার এবং নিজেকে বিশ্রাম দেওয়াটা জরুরি, এর পরের গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে নিবিষ্ট রাখা, যে কোনো গোলমালকে দূরে রাখা। যখন আমি উপন্যাস লিখি ইন্টারনেট বন্ধ রাখি। একটি জটিল অংশে পৌঁছে গেলে অনলাইনে গেলে মনোযোগ নষ্ট হয়। সবচেয়ে কার্যকরী কৌশল হলো ডেডলাইন স্থির করা। সাইকোলজিস্ট ডেন এরিলি বলেছেন যে বাহ্যিক কর্তৃপক্ষ যেমন একজন শিক্ষক দ্বারা নির্ধারিত তারিখ বেশ কাজে দেয়। নির্দিষ্ট ডেডলাইন কেবল তখনই কাজে দেয় যখন কোনো কর্ম ধাপে ধাপে বাধার মুখে পড়ে। এজন্যই প্রতিটি অংশ নির্ধারিত তারিখের মধ্যে সম্পন্ন করা উচিত। এই কারণেই নতুন বছরের হিসাব নিকাশও ব্যর্থ হয়ে যায়। নিজেকে অতিক্রম করুন। স্থগিতকরণ অযৌক্তিক তবে মানবিক। এর সাথে লড়তে হলে মিলিত চেষ্টা চালান। এভাবেই আমার প্রতিবেশী 3 মাসে থিসিস শেষ করেছিলেন। তিনি ছোট একটি রুম ভাড়া করেছিলেন যেখানে টেলিফোন বা ইন্টারনেট সংযোগ ছিল না। তিনি 3টি তারিখ নির্ধারণ করেছিলেন এবং প্রতিটি অংশের জন্য একটি করে। তিনি এই ডেডলাইনের ব্যাপারে সকলকে বলেছেন আর নিজের বিজনেস কার্ডের পেছনে ছাপিয়ে দিয়েছেন। এভাবে তিনি ব্যক্তিগত ডেডলাইনকে জনগণের কান পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। লাঞ্চের পর এবং সন্ধ্যায় ফ্যাশন ম্যাগাজিন পড়ে এবং প্রচুর ঘুমিয়ে তিনি তার ব্যাটারি চার্জ করে নিতেন।